একেবারে সরাসরি আজকের মূল বিষয়ে চলে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমাদের পুরো ফোকাস থাকছে ASP.NET কোরে ডিপেন্ডেন্সি ইনজেকশন বা ডিআই মাস্টার করার উপর। যারা মিড লেভেল বা সিনিয়র .NET আর্কিটেকচার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই টপিকটা একেবারে মাস্ট নো ক্যাটেগরির। শুরুতেই একটা খুব ক্লাসিক ইন্টারভিউ প্রশ্ন দিয়ে ভাবা যাক। একটা ক্লাস যখন নিউ কিওয়ার্ড ব্যবহার করে নিজের ডিপেন্ডেন্সিগুলো নিজেই তৈরি করে নেয়, তখন সেটা একটা আর্কিটেকচারের জন্য আসলে এতটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় কেন? এই প্রশ্নের উত্তরটাই আজকের এই আয়োজনে ধাপে ধাপে এক্সপ্লোর করা হবে। টাইট কাপলিংয়ের সমস্যা, ডিআই এর একদম কোর কনসেপ্ট, ইন্টারফেসের ব্যবহার, সার্ভিস লাইফটাইমের মতো ট্রিকি বিষয়গুলো, আর সবশেষে প্রোডাকশনে বিপজ্জনক অ্যান্টি প্যাটার্নসগুলো কীভাবে এড়িয়ে চলা যায়, এসবই কভার করা হবে। তো ১ নম্বর টপিক, টাইট কাপলিং সমস্যা। মূল সমস্যাটা হলো, একটা ক্লাস যখন সরাসরি নিজের ডিপেন্ডেন্সি নিজে তৈরি করে, তখন সেখানে সাংঘাতিক টাইট কাপলিং তৈরি হয়। এর ফলে কোড বেসটা এত বেশি রিজিড বা অনমনীয় হয়ে যায় যে সেটা মেইনটেইন করা আর আলাদা করে আইসোলেট করা বলতে গেলে প্রায় অসম্ভব হয়ে পড়ে। পুরনো পদ্ধতিতে সরাসরি অবজেক্ট তৈরি করা আর আধুনিক পদ্ধতিতে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করার মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। কনস্ট্রাক্টর ইনজেকশন মূলত অবজেক্টগুলোর একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করার পুরো মেকানিজমটাই দারুণভাবে পাল্টে দেয়। কোড হয়ে ওঠে অনেক বেশি ফ্লেক্সিবল। এবার আসা যাক ২ নম্বর টপিকে, ডিপেন্ডেন্সি ইনজেকশনের সংজ্ঞা। সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু ইন্টারভিউ বোর্ডে একটা সলিড টেক্সটবুক ডেফিনিশন দেওয়াটাও কিন্তু খুব জরুরি, যা কনসেপ্টের গভীরতা প্রমাণ করবে। সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হলো, ডিপেন্ডেন্সি ইনজেকশন মূলত ইনভার্সন অফ কন্ট্রোল বা আইওসি ইমপ্লিমেন্ট করার একটা চমৎকার টেকনিক। এখানে ডিপেন্ডেন্সিগুলো ক্লাসের ভেতরে তৈরি না করে বাইরে থেকে প্রোভাইড করা হয়, আর ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন আর্কিটেকচারকে স্কেলেবল করার মূল চাবিকাঠিটাই লুকিয়ে আছে ঠিক এখানে। ৩ নম্বর টপিক হল ইন্টারফেস এবং টেস্টেবিলিটি। ডিআইকে যদি আসলেই কাজে লাগাতে হয়, তাহলে ডিপেন্ডেন্সিগুলোকে ইন্টারফেসের আড়ালে অ্যাবস্ট্র্যাক্ট করে ফেলাটা অত্যন্ত জরুরি, যাতে ট্রু মডুলারিটি নিশ্চিত করা যায়। কাজটা করার জন্য বেসিক্যালি ৩টা ধাপ আছে। প্রথমে ইন্টারফেস এক্সট্র্যাক্ট করা, এরপর সেটাকে কন্টেইনারে রেজিস্টার করা, আর সবশেষে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনজেক্ট করা। ইন্টারফেসগুলোকে চাইলে ক্যামেরার ইন্টারচেঞ্জেবল লেন্সের মতো কল্পনা করা যেতে পারে। দরকার হলে কনজিউমিং ক্লাসের কোডে কোনো হাত না দিয়েই পুরো ইমপ্লিমেন্টেশনটা খুব স্মুথলি বদলে ফেলা যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই লুজ কাপলিংয়ের কারণে মকের মতো টুল ব্যবহার করে রিয়েল ডিপেন্ডেন্সির জায়গায় অনায়াসে ফেক ডেটা বা টেস্ট ডাবল বসিয়ে দেওয়া যায়। এর ফলে ASP.NET কোর কন্ট্রোলার আর সার্ভিসগুলোকে পারফেক্ট আইসোলেশনে রেখে একেবারে নিশ্চিন্তে ইউনিট টেস্ট করা সম্ভব হয়। আমাদের ৪ নম্বর টপিক হচ্ছে সার্ভিস লাইফটাইম। যে কোনো ASP.NET কোর ইন্টারভিউতে এই অংশটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কারণ এখানেই বোঝা যায় মেমোরি ম্যানেজমেন্টের জ্ঞান কতটা পোক্ত। ইন্টারভিউয়াররা যখন ট্রানজিয়েন্ট, স্কোপড এবং সিঙ্গলটন লাইফটাইমের মধ্যে পার্থক্য জানতে চান, তখন তারা মূলত দেখতে চান যে মেমোরি আর অ্যাপ্লিকেশন স্টেট ম্যানেজমেন্টের ব্যাপারে একেবারে নিখুঁত আর ক্লিয়ার কাট ধারণা আছে কিনা। এই ৩টি লাইফটাইমের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। কন্টেইনার ঠিক কখন একটা নতুন ইনস্ট্যান্স তৈরি করবে আর কখন পুরনোটাকে আবার রিইউজ করবে, এই সিদ্ধান্তটাই আসলে পুরো অ্যাপ্লিকেশনের পারফরম্যান্সের গেম চেঞ্জার। বিষয়টা চিরকালের জন্য মনে রাখার একটা দারুণ উপায় আছে। ট্রানজিয়েন্টকে ভাবা যেতে পারে একটা ডিসপোজেবল কাগজের কাপ হিসেবে, যা একবারই ব্যবহার করা হয়। স্কোপড হল ক্যাফেতে একবার ভিজিটের জন্য রাখার রিইউজেবল কফি মাগ, যা একটা নির্দিষ্ট ওয়েব রিকোয়েস্টকে রিপ্রেজেন্ট করে। আর সিঙ্গেলটন হল স্বয়ং সে ক্যাফের বিশাল কফি মেশিনটা, যার সবার জন্য একটাই। আর .NET 8-এ কিড সার্ভিসেসের আগমন তো বলতে গেলে একটা রীতিমতো গেম চেঞ্জার। এর মাধ্যমে নির্দিষ্ট কি বা চাবি ব্যবহার করে কখন SMS আর কখন ইমেল নোটিফিকেশন সার্ভিস কল করা হবে, সেটা একদম ক্লিন ওয়েতে ইনজেক্ট করার দারুণ একটা সলিউশন পাওয়া গেছে। এবার আসা যাক আমাদের শেষ সেকশন, ৫ নম্বর টপিকে, ডিআই অ্যান্টি প্যাটার্নস এড়িয়ে চলা। আর্কিটেকচারাল ম্যাচিউরিটির আসল প্রমাণ কিন্তু শুধু ডিআই ব্যবহার করতে পারাই নয়,
বরং প্রোডাকশনে এটা কিভাবে ব্রেক করতে পারে আর কিভাবে সেটা এড়িয়ে চলতে হয় সেই এক্সপার্টিস থাকার ওপর নির্ভর করে। প্রোডাকশন কোডবেসগুলোতে প্রায়শই কিছু মারাত্মক অ্যান্টি প্যাটার্ন দেখা যায়, যেমন সার্ভিস লোকেটর, যেটা কিনা ডিপেন্ডেন্সিগুলোকে লুকিয়ে রাখে, অথবা কনস্ট্রাক্টর ওভার ইনজেকশন, যেখানে কনস্ট্রাক্টরে 5টির বেশি প্যারামিটার থাকলেই বুঝতে হবে ক্লাসটা সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ক্যাপটিভ ডিপেন্ডেন্সি। যখন অ্যান্টিটি ফ্রেমওয়ার্কের মতো একটা শর্ট লাইভড স্কোপড সার্ভিস একটা লং লাইভড সিঙ্গলটন সার্ভিসের পেটের ভেতর আটকা পড়ে যায়, তখন সেটা রীতিমতো একটা টাইম বোমে পরিণত হয়। অবধারিতভাবে এখান থেকেই শুরু হয় মারাত্মক সব কনকারেন্সি বাগ আর ডেটা লিক। সৌভাগ্যবশত আধুনিক ASP.NET কোর এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট পর্যায়ে ভ্যালিডেট স্কোপস এবং ভ্যালিডেট অন বিল্ড ডিফল্টভাবেই চালু রাখে। এটা ডেভেলপারদের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। প্রোডাকশনে যাওয়ার আগেই এই ধরনের রেজিস্ট্রেশন মিসম্যাচ আর লাইফটাইম বাগগুলো খুব সহজেই ধরা পড়ে যায়। সবশেষে আর্কিটেকচারাল রিভিউর জন্য একটা অত্যন্ত ক্রিটিক্যাল চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করা যাক। যদি কোনো একটা সার্ভিসে এত বেশি ডিপেন্ডেন্সি দরকার হয় যা কনস্ট্রাক্টর ওভার ইনজেকশনের দিকে নিয়ে যায়, তাহলে সেটা ওই ক্লাসের ডোমেইন বাউন্ডারি আর রেসপন্সিবিলিটি সম্পর্কে ঠিক কী ইঙ্গিত দেয়? ব্যাপারটা কিন্তু সত্যিই গভীরভাবে ভেবে দেখার মতো।